প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকে মে দিবস, মানে আপনার কাছে কি মনে হয় যে ধরেন মে দিবসের যে তাৎপর্য, যে বিষয়গুলো, এই দিনটিতে যেরকম শ্রমিকদের নিয়ে আলোচনা বা অমুক হয়, পরিবেশ তৈরি হয়, এবার কি সেরকম দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে? একটা নতুন প্রেক্ষাপটে তো আমরা আছি আসলে। আজকে কিন্তু বড় আবার সমাবেশ আছে, ছুটির দিন। প্রধানমন্ত্রী যাবেন সেখানে, বড় সমাবেশ হবে দুপুরবেলা। তা আমরা অপেক্ষায় আছি, দেখি শ্রমিক কল্যাণে কতখানি তারা কে কি বলেন। কাজ করতে পারে। না, কাজটা আমরা দেখতে চাই। সেটা এই সরকারের বয়স মাত্র 2 মাস কয়েকদিন, তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একটা নতুন, যেহেতু বন্দোবস্তের মধ্যে আমরা প্রবেশ করেছি, নতুন গণতান্ত্রিক অভিযাত্রার মধ্যে আছি, সুতরাং মানুষের কল্যাণ কতখানি হয়, বৈষম্য কতখানি দূর হয়, সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ এবং দাবি, সময়ের প্রত্যাশা সেটাই। তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। গতকালই মাত্র সংসদ শেষ না, হলো। শেষ হলো, নিশ্চয়ই আলোচনা করব। তার আগে একটু পত্রপত্রিকার শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই। দৈনিক প্রথম আলো: চট্টগ্রামের জলাবদ্ধতা পরিকল্পনা শুরু থেকেই গলদ, গোড়ার ভুল না শোধরালে সমাধান আসবে না। এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সংসদে বিরোধী দলীয় নেতা বলেছেন, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। কালের কণ্ঠের শিরোনাম: কঠিন শর্তের ঋণে সরকার, ডিজিটাল শ্রমে তারুণ্যের উচ্ছ্বাস, স্বীকৃতির অপেক্ষা। দৈনিক যুগান্তর: রাজনীতির নিয়ন্ত্রণই শেষ কথা, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা। দৈনিক সমকাল: জনপ্রিয় নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি সই। দৈনিক ইত্তেফাক: কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মহান মে দিবস আজ, ভালো নেই শ্রমিকরা। বাংলাদেশ প্রতিদিন: ডক্টর ইউনূস সরকারের দুর্নীতি তদন্তের স্বাধীন কমিশন দাবি, ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয়। মানব জমিন: অবিশ্বাস্য জামিন জালিয়াতি, দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে চলুন এগিয়ে যাই। খবরের কাগজ: শ্রমিক দক্ষতা বাড়ানোর তাগিদ নেই, ধর্মীয় স্লোগান দিয়ে ব্যাংক দখল হয়েছে। আমাদের সময়, ভালো নেই শ্রমিকরা। আমার দেশ: বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। সংসদে বিরোধীয় নেতা কোপাকুপি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধ ভাগে এগিয়ে যায়। কালবেলার শিরোনাম: নিষিদ্ধ শূকরের মাংস আমদানি করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। দেশ রূপান্তর: হাওরে কৃষকের সর্বনাশ, চেয়ারে বসলে মনে হয় আগুনের তাপ আসছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাবাজার পত্রিকা: কোনোভাবেই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দৈনিক বাংলা: জালিয়াতি ও সিন্ডিকেট বাণিজ্যে গতিহারা সৌর বিদ্যুৎ। যায় দিনের শিরোনাম: পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষ, আজ মে দিবস। রূপালী বাংলাদেশ: জঙ্গি ফেরার সংকেত, টিটন হত্যার মূল পরিকল্পনা দুবাইয়ে। দৈনিক সময়ের আলো: সব মতবিরোধ আলোচনা করে সমাধান করা সম্ভব। আলোকিত বাংলাদেশ: যার শ্রমে দেশ চলে তার ঘর চলে না। দৈনিক ইনকিলাব: প্রাণবন্ত সংসদে গণতন্ত্রের নবযাত্রা। একেবারে শেষ শিরোনামটা যদি বলেছে, শিরোনামটি হয়েছে, যার শ্রমে দেশ চলে তার ঘর চলে না। এবং একের সাথে আজকের শিরোনাম হয়েছে যে এই শ্রমিকরা, যার শ্রমে দেশ চলে, ঘাম শুকিয়ে দাম পায় না, উন্নয়নের আলোরে শ্রমিক বঞ্চনা। তো এই শিরোনামগুলো কিন্তু আমরা প্রতি বছর দেখে আসি, এই দিনে আলোচনা হয়, কিন্তু স্বস্তিটা হবে কবে? গুণগত পরিবর্তনটাই আমরা চাই আসলে। আমরা কিন্তু এতকাল ধরে শুনে আসছি যে বৈষম্য দূর হবে, মজুরি বৈষম্যটা দূর হবে, শ্রমিককে আমরা তার যথাযথ সম্মানটা দিতে পারবো, স্বীকৃতিটা দিতে পারবো, কিন্তু সেটা আমাদের কথা এবং কাজের মধ্যে আমাদের মিল ছিল না আসলে। মানে জনবান্ধব সরকার তো আমরা সেইভাবে পাই নাই, গণতান্ত্রিক সংস্কৃতিটা বিকশিত হয়নি, ফলে ক্ষমতা কুক্ষিগত করে রাখাটাই ছিল প্রধান লক্ষ্য। জনকল্যাণটা কিন্তু কখনোই প্রধান বিবেচ্য হয়নি, মুখ্য বিষয় হয়নি, ফলে এই সংকটগুলি তৈরি হয়েছে। দীর্ঘদিনের সংকট,
এগুলি আসলে আন্তরিকতা লাগবে, সদিচ্ছা লাগবে, দেশপ্রেম লাগবে, সংযম লাগবে, পরমত সহিষ্ণুতা লাগবে। জি। সেগুলি যদি আমরা চর্চা করতে পারি তাহলে বৈষম্য অনেকাংশে দূর হয়ে যাবে এবং মানুষকে যেন আমরা শ্রদ্ধাশীল হতে, শ্রমের মর্যাদাটা যেন আমরা শিখতে পারি, দিতে পারি। কারণ আমাদের দেশে একটা সাধারণ ধারণা আছে যে শিক্ষিত হলেই কিন্তু কায়িক শ্রমের প্রতি আমাদের একটা অনীহা তৈরি হয়। আপনি দেখবেন যে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, এত টাকা দিয়েও কিন্তু আপনার সংকট একটা তৈরি হয়। ধান ক্ষেতের মধ্যে পৌঁছে যাচ্ছে। মানে হ্যাঁ, এবং তারপরে নানান সময় বন্যা হয়, ফ্লাশ ফ্লাড হয়, দ্রুত কাটতে হয়। এটা একটা বিরাট সংকট। এগুলি একটা দীর্ঘমেয়াদী সমন্বিত বাস্তবোচিত একটা পরিকল্পনা দরকার। যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের এই নতুন সরকার কৃষক কার্ড দিয়েছেন, আশা করি সেগুলিও তারা অ্যাড্রেস করবেন, এই সংকটগুলি চিহ্নিত করবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেবেন যাতে আমাদের এই সংকটগুলি দূর হয়। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হলো গতকাল। মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন জনপ্রিয় নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার পদের প্রস্তাব এখনো আছে। এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তাপ আসছে, আমাদের একজন ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এবং দেশের মানুষের জন্য এই সংসদ কাজ করে যাবে। এবং একই সাথে তিনি বলেছেন যে আমি আশা করতে চাই যে আমরা যখন নতুন আবার সংসদে বসবো পরের অধিবেশনে, তখন আমরা বিদ্যুতের সমস্যা নিয়ে কথা বলতে চাই, আমরা কর্মসংস্থান নিয়ে কথা বলতে চাই, আমরা শিক্ষা এবং হাসপাতালের দুর্গতি নিয়ে কথা বলতে চাই। আমি পপুলার কথা বলতে চাই না, আমি কাজের কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন। এগুলিকে আমরা স্বাগত জানাই। আমরা দেখেছি যে জ্বালানি সংকট যে একটা দেখা গেল, তার মধ্যে আবার রাতারাতি সেটা দূরও হয়ে গেল। এটা একটা অদ্ভুত বিষয় না? আমার না মাঝে মাঝে খুব অবাক লাগে, মানে যেমন আজকেও আসার সময় আমি দেখলাম, ধরেন এই শুক্রবারটা যদি অন্য শুক্রবার চিন্তা করি, তাহলে এই চ্যানেলের সামনে যে পাম্পটা আছে, পেট্রোল পাম্পটা, তার দীর্ঘ ও লাইন ছিল। সেই লাইনটা কোথায় গেল? এই লাইনটা গেল কোথায়? এবং মানে এরা কারা তৈরি করলো? রাতারাতি তো আর তেলের মজুদ সরবরাহ বেড়ে যায়নি, তাই না? ওই গাড়িগুলোই তো আছে। সুতরাং এইটা সংকটটা কৃত্রিম ছিল, প্রমাণিত হয় এটাতে। আর আমরাও যে দায়িত্বশীলতার পরিচয় দিতে পেরেছি নাগরিক হিসেবে, এটা আমরা বলতে পারি না। মজুদ দাঁড়িয়ে তো আমরা করেছি। সুতরাং দেশপ্রেমের ঘাটতি কিন্তু আছে আমাদের মধ্যে, এখনো পর্যন্ত আছে। সদিচ্ছার অভাব আছে, সততার অভাব আছে। সেটা যদি আমরা দূর করতে পারি তাহলেই কিন্তু দেশটা বদলাতে পারে। প্রত্যেকটা নাগরিককে কিন্তু ভেতর থেকে পরিবর্তনটা আনতে হবে, না হলে সম্ভব না। এটা আমি জোর করে কিংবা পুলিশ দিয়ে, আইন দিয়ে, জবরদস্তি করে কিন্তু কোনোভাবেই বদলানো সম্ভব না। আপনার বুঝতে হবে যে কোনটা ভালো, কোনটা মন্দ, এবং আমাকে ছাড় দিতে হবে সব কিছুর মধ্যে। সংসদ শেষ হয়েছে আপনি বললেন, সেখানে আমরা এইবারের সংসদকে আমরা প্রাণবন্ত দেখেছি এবং সময়ানুবর্তীও দেখেছি, দু একটা ব্যতিক্রম ছাড়া। আমি নিজেও সংসদে গেছি এবং দেখেছি যে অনেকবার কোরাম হয় না, বিল দেয়, তারপরে আবার সময় বাড়িয়ে নেয়। সেটা খুবই লজ্জাজনক ছিল। কিন্তু এখন কিন্তু এমপিরা গ্রামে গ্রামে যেতে বাধ্য হচ্ছে, যার যার এলাকায়। আগে শহরেই বসে থাকতো, ভোটের দরকার ছিল না, জবাবদিহিতার বিষয় ছিল না। এখন কিন্তু সেই সংস্কৃতিটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং সবারই উচিত যার যার ক্ষেত্র থেকে এই পরিবর্তনটাকে, গুণগত পরিবর্তনটাকে স্বাগত জানানো এবং সেখানে অবদান রাখা, সামান্য হোক। তারপরে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে অবশ্যই দেশ বদলানো সম্ভব। আপনি 20 বছর আগের কথা চিন্তা করেন, একসময় হরতাল টরতাল এই দেশের মধ্যে মানে দৈনন্দিন একটা দুর্ভোগের কারণ হয়ে যায়। এখন কিন্তু সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন যার যার রাজনৈতিক দলের নির্দিষ্ট জায়গায় গিয়ে রাস্তাঘাট আটকানো যাবে না, মানুষের কাজ কর্মে উৎপাদনে ব্যাঘাত ঘটানো যাবে না, সেইটা কিন্তু আমরা একটা অর্জন করেছি। আপনি যদি বিচার করেন তাহলে আমাদের অর্জন নিতান্ত ফেলনা নয়, আসলে আরও আমাদের এগিয়ে যেতে হবে। যেহেতু অনেকখানি সময় আমরা নষ্ট করে ফেলেছি, 55 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ঈপ্সিত লক্ষ্য, প্রগতি এবং অর্জন কিন্তু আমরা এখনো পাইনি। ফলে দ্রুত আমাদের যেতে হবে। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার সময়কে ব্যবহার করছেন, 9টার কোনো প্রধানমন্ত্রী এর আগে অন্তত আমার ইয়েতে 9টার মধ্যে তিনি অফিসে যায় ঢোকেন, উনি সেইভাবে যানবাহন ব্যবহার করতে চান না এবং সাধারণ মানুষের সাথে মেশার চেষ্টা করেন। তো এই যে তার যে কি বলবো, রাষ্ট্রের প্রতি তার যে মায়ার জায়গাটা বা নিয়ম রক্ষার যে মায়ার জায়গাটা, আসলে এই দৌড়ে কি তার সাথে যারা আছেন আশেপাশের লোক তারা পেরে উঠছেন না, পেরে উঠছেন, কিন্তু পারতে হবে, যতটা সম্ভব পারতে হবে, তাহলেই কিন্তু পরিবর্তনটা আসবে। আসলে একটা পরিবর্তন কিন্তু সহজে মানুষ নিতে চায় না। মানুষ কিন্তু সেই কনভেনশনাল পদ্ধতিতেই যেতে চায়, পরিবর্তনের মধ্যে তারা যেতে চায় না। সেখানে কষ্ট আছে,
তারপরে অনেক ভোগান্তি আছে, সেগুলি আমরা স্বীকার করতে চাই। আমরা যেরকম পরিশ্রমী জাতি, আবার আলস্য আমাদের মধ্যে আছে, সেগুলি দূর করতে হবে। আসলে এই প্রচলিত ধ্যান ধারণা ভেঙে আসলে উৎপাদনমুখী চিন্তা ভাবনা করতে হবে এবং গ্রামে আমাদের যেতে হবে। গ্রামই হচ্ছে আমাদের মূল শক্তি, কৃষি আমাদের প্রধান শক্তি, সেগুলির প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে। শিক্ষিত এই যে কৃষির কথা বললেন, এই যে হাওরের কান্না আজকে পত্রিকার শিরোনাম হয়েছে, গত 2 দিন ধরে কৃষকদের এই যে বন্যায়, অকাল বন্যায় পচে যাওয়া ধান তারা তোলার চেষ্টা করছে, একটা পত্রিকার শিরোনাম যে পচা ধানের গন্ধে টেকা যাচ্ছে না। এই যে সাংবাদিক প্রতিবারই এই সংকটটা দেখা দেয়, এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই? পরিত্রাণ এটা কিন্তু হবে, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এরকম যে এখানে অকাল বন্যা হবে এবং উজান থেকে পানি নেমে আসবে, আর প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ তো একটা ভালনারেবল অবস্থায় আছে। সেখানে যে ভবিষ্যতে যে সংকটটা তৈরি হবে, মানে পানির স্তর উঁচু হয়ে যায়, তখন বাংলাদেশে অনেক জায়গা প্লাবিত হবে এবং জলবায়ু উদ্বাস্তু তৈরি হবে। সেটার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয় আসলে, সচেতনতাও নাই, পরিকল্পনা নাই। বাঁধের কথা বলা হয় যে আগের বছর যে বাঁধটি নির্মাণ করা হলো, পরের বছর এই একটা ত্রয়ের মধ্যেই, স্রোতের ত্রয়ের মধ্যেই বাঁধটা ভেঙে যায়। বা এই যে বাঁধ ভেঙে যাওয়া, প্রতি বছর বাঁধ নির্মাণ করতে তো অনেক টাকা লাগে। তা এটার থেকে পরিত্রাণের কোনো এটা উপায় নেই? নিশ্চয়ই আছে, এবং অন্যান্য দেশ যারা আমাদের বন্ধু দেশ আছে, তারা যেভাবে নদী শাসন করেছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতাটা নিতে হবে, প্রয়োজনে তাদের সহায়তা নিতে হবে। তাহলেই কিন্তু আমরা অনেকখানি দূর করতে পারবো। সম্পূর্ণ পারবো না, কোনোভাবেই সম্ভব না। আপনি চিটাগাং শহরের কথাই ধরেন, যেভাবে জলাবদ্ধতার সৃষ্টি হলো, এই যে মাননীয় প্রতিমন্ত্রী বোধহয় সম্ভবত সময় বেঁধে দিলেন এবং এখন একটা চেষ্টা করার হচ্ছে। আমি দেখলাম যে শত শত কোটি টাকা শুধু জলাবদ্ধতা নিরসনের জন্য চিটাগাং শহরে ব্যয় করা হয়েছে, অপরিকল্পিত, এবং সেখানে অপচয় হয়েছে অনেক। তো সুতরাং আমরা এমন একটা বাস্তব কর্মসূচি চাইব, একটা পরিকল্পনা নিতে বলবো আমরা, যেখানে খরচ কম হবে এবং উপকারটা বেশি পাওয়া যাবে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। আসলে সদিচ্ছা, সব কিছুর মূলে হচ্ছে আপনার সততাটা, আন্তরিকতাটা, অঙ্গীকার। এটা যদি না থাকে, আপনি তাহলে টাকা খরচ করে, আপনি করে, দুর্বৃত্তায়ন করে, আত্মসাৎ করে তো আপনি জনকল্যাণ করতে পারবেন না। দেশের উন্নয়ন তো দূরের কথা। আমরা অতীতে দেখেছি যে সম্পদ পাচার হয়েছে, কত টাকা, সেটার কোনো হিসাব নাই। ঋণ খেলাপের সংস্কৃতি থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। সুতরাং পরিবর্তনটা হচ্ছে, এটা রাতারাতি হবে না, কিন্তু যতটা পারা যায় গতিটাকে ত্বরান্বিত করতে হবে। আমাদের বিমান বহরের 14টি বিমান কেনার চুক্তি করা হলো এবং এর জন্য 37,000 কোটি টাকা ব্যয় হবে, আসবে 14টি এয়ারক্রাফট। তো এই চুক্তিটির ব্যাপারে কি মনে হয় আপনার? এই চুক্তিটি তো অসম চুক্তি। এবং আমেরিকান রাষ্ট্রদূত বলেছেন যে আমাদের কাছ থেকে যদি কিছু কিনতে চাও, তোমাদেরও কিনতে হবে। আচ্ছা, মানে আমাদের কাছ থেকে যদি বেচতে চাও, তাহলে তোমাদেরও কিছু কিনতে হবে। এই একটা অসম চুক্তি। আমাদের বেচার জায়গাটা খুব ছোট, খুবই ছোট। এটা হয়তো ধরেন 10 টাকার জিনিস আমরা বেচতে পারবো, কিনতে হবে 500 টাকা। কথার কথা আর কি। তো এইরকম একটা অসম চুক্তি এটা হয়েছে, এটা আগেই হয়েছে। এটা বদলানোটা খুব কঠিন, কিন্তু যতটুকু জানা যায় যে আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে সমঝোতা করেই কিন্তু অন্তর্বর্তী সরকার এই চুক্তিটা করেছে, ফলে এটার থেকে বেরিয়ে আসা কঠিন। এখন আপনি গরিব হলে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়। তা আপনার যদি সেরকম নিজের শক্তিটা থাকে, ত্যাগের মানসিকতাটা থাকে, তাহলে কিন্তু আপনি এইসব অপমানজনক শর্ত থেকে, ঋণ নেওয়া থেকে বাঁচতে পারেন। তাহলে একসময় তো আমরা অনেক সময় ঋণ নির্ভর অর্থনীতি আমাদের ছিল, সেটা থেকে অনেকখানি আমরা স্বনির্ভরতা অর্জন করেছি। কিন্তু আরও আমাদের যদি পরিশ্রমী হই, তাহলে কিন্তু এটার থেকে আমরা এই গ্লানিকর শর্ত থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, সত্যিকারের উন্নয়নটা করতে পারি। আপনি খুব গুরুত্বপূর্ণ 2টি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, একটি হলো জাতীয় প্রেস ক্লাব আর একটি কালের কণ্ঠের সম্পাদক। আজকে একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে ডক্টর ইউনূসের আমলে শূকরের মাংস পর্যন্ত নাকি আমদানি করার প্রস্তাব করা হয়েছিল। এটা কি সত্য? এখন এগুলি তথ্য এবং প্রমাণ সাপেক্ষ। আমরা জানি যে হামের ব্যাপারটা, এটা তো প্রমাণিত হয়েছে যে তারা সেভাবে মোকাবেলা করেনি এবং পরিকল্পনাটা নেয়নি, ফলে এত শিশু মৃত্যু আমাদেরকে এখনো দেখতে হচ্ছে, হয়তো আরও সামনে আরও দেখতে হবে। সুতরাং এই অদূরদর্শিতা, অপরিপক্কতা, বিচক্ষণতার অভাব, দৃঢ়তার অভাব, মানে সত্যিকারের কি বলবো, দেশপ্রেমের অভাব আমি বলবো, এটা কিন্তু ভয়ঙ্কর একটা অপরাধ আমি বলবো। কারণ এটা কিন্তু শিশু হত্যারই শামিল। অবশ্যই আপনি আপনার দায়িত্বে অবহেলার কারণে, উপেক্ষার কারণে আপনি যদি মৃত্যুর কারণ হন, আপনাকে অবশ্যই এখানে খুনের হিসেবে কাঠগড়ায় আমরা দাঁড় করাতে পারি।
সুতরাং দেশ চালানো খুব কঠিন কাজ। এখানে আপনি অযোগ্যতা অথর্বতা দিয়ে কিন্তু আপনি দেশের ক্ষতি করে যদি পার পেতে চান তাহলে সেটা তো স্পেয়ার করা যায় না। এগুলি তো বিচারযোগ্য বলে আমি মনে করি। সুতরাং আরও তদন্ত করতে হবে, সঠিক তদন্ত করতে হবে, তাদের বক্তব্য নিতে হবে। আমরা একটা স্বচ্ছ এবং একটা ন্যায় বিচার আমরা চাই। প্রধান মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ব্যাপারে গতকাল সংসদে আলোচনা হলো এবং সবাই ধন্যবাদ জানালেন, কিন্তু সংসদে নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্রপতিকে ধন্যবাদ নয়, তাকে গ্রেপ্তার করতে হবে। রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, তো আসলে সেইভাবে তো আপনার যদি সংবিধান আপনি মানেন তাহলে তো রাষ্ট্রপতি ব্যক্তি নন, এটা একটা চেয়ার, এটা সেক্ষেত্রে সম্মানটা আপনাকে রাখতে হবে। সুতরাং আপনি সংবিধান মানলে তো সেইটার প্রতি শিষ্টাচার, তারপরে সেই বিধিসম্মত যেসব আচার আচরণ আছে সেগুলিকে আপনার মানতে হবে। সংসদেও আবার সব কথা বলাও যায় না, সংসদের কিছু রীতি প্রণালী আছে, সেইভাবে কথা বলতে হয়, সেভাবে বিহেভ করতে হয়, সেভাবে চলতে হয়। আমরা দেখি যে সংসদের মধ্যে একজন খাওয়া দাওয়াও করেছে, তো এটা তো দুঃখজনক। ওইটা একটা এমন পবিত্র জায়গা, সেখানে তো একটা ভদ্রতার জায়গা এবং গণতান্ত্রিক শিষ্টাচার যেখানে আপনাকে প্রতিপালন করতে হবে, আমরা সেগুলির ব্যত্যয় দেখতে পাচ্ছি। সেগুলি অনভিজ্ঞতার কারণে হয়েছে। তো এগুলি আমরা তারপরে ভবিষ্যতে চাইবো যে তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেন, যেহেতু তারা নির্বাচিত জনপ্রতিনিধি। অন্য তিনটা পার্লামেন্টের মতো এবারের পার্লামেন্ট নয়, সুতরাং আপনাদেরকে সেভাবে বিহেভ করতে হবে। মানুষের প্রত্যাশাটা এখন কিন্তু ভিডিওর যুগ, আপনারা তথ্য প্রমাণ কিন্তু মানুষের হাতের কাছে থাকছে। ভবিষ্যতে আপনি যখন তাদের কাছে ভোট চাইতে যাবেন আপনাকে কিন্তু এগুলি জবাব দিতে হবে। সদুত্তর যদি আপনি না দিতে পারেন আপনাকে মানুষ প্রত্যাখ্যান করবে। মাননীয় সংসদ বিরোধী দলীয় নেতা খুব গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছেন গতকাল, একটু জাস্ট আমি আপনার কাছে জানতে চাই। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন, আমরা এগিয়ে যাই। তিনি যেটা বলেছেন ইতিহাসের জায়গায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুধু এতটুকু বলবো, অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস শিক্ষা ভালো, কিন্তু ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা কি করব, ইতিহাস তৈরি করতে পারবো না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। তাহলে কি আমরা ৭১ নিয়ে আর কোনো কথা টথা বলবো না? না, বলবো না কেন, অবশ্যই বলবো। যেখানে প্রয়োজন প্রাসঙ্গিকভাবে অবশ্যই বলবো। ৭১ আমাদের ভিত্তি, আমাদের দেশের অস্তিত্বের বিষয়, শেকরের বিষয়, সেখানে কোনো আপোষ নাই। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না, পরিষ্কার কথা। আমরা রক্ত ঋণে কিন্তু ঋণী আছি শহীদের কাছে, সেই তাদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে, সেটাকে ভিত্তি করে এগিয়ে যেতে হবে এবং হানাহানি না করে ঐক্যবদ্ধভাবে, এবং যারা ভুল ভ্রান্তি করেছে যে ৭১ সেটা তাদের স্বীকার করতে হবে, বোধোদয়তা তাদের মধ্যে হতে হবে। কিছুটা এর মধ্যে তাদের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রথমবারের মতো স্মৃতিসৌধে গেছে, শহীদ মিনারে গেছে, তো এটাও মানে একটা পরিবর্তন, সেটাকে তো স্বাগত জানাতে হবে। সেটা যদি তারা চেতনার মধ্যে সত্যিকার অর্থে ধারণ করতে পারেন তাহলে তো আর সংকট অনেকখানি দূর হয়ে যায়। দেশটা তো সবার, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন বিভেদ করে তো আমরা দুর্বল হব, তাই না? আমরা পেছনে পড়ে থাকবো, সেটা তো এখনকার সময়ের দাবি নয়, জনপ্রত্যাশাও তাই নয়। ২৪-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, সেটার যে প্রত্যাশা বৈষম্যমুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, সাম্প্রদায়িক সম্প্রীতির যে সমাজ এবং শান্তি এবং শৃঙ্খলার যে সমাজ, একটা সুশাসনের যে প্রত্যাশা, সেটা যদি আমরা পূরণ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ছাড় দিতে হবে এবং সত্যিকারের গণতান্ত্রিক আচরণ করতে হবে এবং শিষ্টাচার, শালীনতা বজায় রাখতে হবে। সেগুলি যেন কোনোভাবে অশোভন পর্যায়ে না যায়, মানুষ সেটা পছন্দ করে না। পারস্পরিক শ্রদ্ধাশীলতা এবং আস্থার একটা জায়গা তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ। আগামীকাল, আজকে ১লা মের কারণে আগামীকাল আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হবে না, কিন্তু তার আগে কালকে একটি গুরুত্বপূর্ণ দিন। মাননীয় প্রধানমন্ত্রী সিলেট যাবেন এবং সেখানে নতুন করে স্টাইলে নতুন করে ক্রীড়ার উদ্বোধন করবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এবং ৭টি খেলাকে অলরেডি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। তো এটা তো একটা খুব চমৎকার উদ্যোগ, কি বলবেন? খুবই ইতিবাচক। এবং আপনি খেলাধুলার প্রতি যদি আমাদের শিশুদেরকে তাহলে আকৃষ্ট করতে পারি, তাদেরকে তার অভ্যাসের মধ্যে আনতে পারি, তাহলে মন ভালো থাকবে, পারস্পরিক মৈত্রী, মমতা, সৌহার্দ্যের একটা প্রীতিবন্ধন একটা সৃষ্টি হবে, তারা সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে। আসলে এখন ডিজিটালের যে মোবাইলের যেই যুগ, সেটা থেকে সরিয়ে আনার জন্য কিন্তু সুকুমার বৃত্তির চর্চা করতে হবে। মানে শারীরিক যেই রকম ব্যায়াম এবং মানসিক গঠনের জন্য কিন্তু এটা খুবই অত্যাবশ্যক। আমাদের সময়ের উপযোগী করে আমাদেরকে শিশুদের কারিকুলাম এবং সব কিছু গড়ে তুলতে হবে। একটা সুন্দর প্রজন্ম যেন আমরা পাই ভবিষ্যতে, যারা আমাদের দেশ চালাবে, তাদেরকে যদি সঠিকভাবে আমরা গড়ে তুলতে পারি তাহলে তো আমাদের সংকট থাকে না।
আমাদের সেই মেধা আছে, যোগ্যতা আছে, সেটা আমরা বহির্বিশ্বে প্রমাণ করেছি। আমরা অনেক কিছুর ট্রেন্ড সেট করেছি আমরা আসলে, তাই না? আমাদের যে 21শে ফেব্রুয়ারি আছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের 24 আছে, আমাদের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট আছে, বিশ্বের বৃহত্তম সুন্দরবন। সৈকত আছে, তাই না? সমুদ্র সৈকত আছে। আমাদের মেধাবী বিজ্ঞানীরা দেশের বাইরে অনেক। প্রমাণ রাখছেন, সেগুলো অনেক। আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। নতুন কুড়ির কথা উঠলো, নতুন কুড়ি সাংস্কৃতিক আন্দোলনের একটা জোয়ার তুলে নিয়েছিল সেই বিটিভির নতুন কুড়ি, সেই স্টাইলে ক্রীড়া একটা নতুন কুড়ি শুরু হচ্ছে। আমরা চাই এগিয়ে যাক বাংলাদেশ, খেলাধুলায় আরো উন্নত হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আগামীকাল, আজকে 1 মে, দৈনিক পত্রিকাগুলোতে কাজ হবে না, অতএব পত্রিকা বেরোবে না কালকে। কালকে আমাদের এই অনুষ্ঠানটি বন্ধ থাকবে। আগামী পরশু নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।